Good morning once again. মানে ভালো একটা কন্টেক্সট আমাদেরকে দিয়েছে, যেটার উপর বেস করে আমরা আজকে ডিসকাশনটা করব। সেজন্য ফাহিমকে অনেক ধন্যবাদ। আর একটা জিনিস ফাহিম লাস্টের দিকে বলেছে যে আমরা আসলে, এবং ওই প্ল্যাকার্ডেও দেখছিলাম যে এই ইন্টারনেট না থাকলে কিন্তু জুলাই বিপ্লবটা হয়তো হতো না, বা এইভাবে হয়তো হতো না, এত এফেক্টিভলি হয়তো হতো না। এবং এই জিনিসটা কি বর্তমান সরকার সেটা রিয়েলাইজ করেন? হয়তো করেন না। হয়তো কেন করেন না, বিকজ সবাই ধরেই নিয়েছে যে ইন্টারনেটটা তো একটা, ওই যে যেমন ওই যে আমাদের আলো বাতাসের মতো, অক্সিজেন যেমন নিচ্ছি আমরা, যেমন রিয়েলাইজ করি না অক্সিজেন আছে, সেরকম ইন্টারনেটে যে এত প্রয়োজন, সেজন্যই হয়তো রিয়েলাইজ করে না। সো আমি ওইভাবেই ধরে নিচ্ছি যে তাদেরকে মানে বেনিফিট অফ ডাউট যে দিচ্ছি, যে যেহেতু ওনারা এটা রিয়েলাইজ করতে পারছে না, এই জন্য হয়তো এটার ইম্পর্টেন্স ওইভাবে বুঝতে পারছেন না আসলে। আমরা যেভাবে অক্সিজেনের ইম্পর্টেন্স বুঝি না আর কি, সাধারণত। আমি কয়েকটা জাস্ট ইম্প্যাক্ট নিয়ে একটা কথা বলি, আপনারা সবাই এটা জানেন। খালি এখানে যেহেতু হয়তো মিডিয়া থেকে যারা আছেন তারা যাতে এগুলো নিয়ে একটু লেখালেখি করেন, সেই জন্য আমি এই কথাগুলো একটু রিপিট করছি। সো এখানে আমরা আম, আমি কয়েকটা ডিমান্ডের কথা একটু বলছি, যে এই যে আমাদের আহ, নানা রকমের ভ্যাট, আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি, অন্যান্য ট্যাক্স, এগুলো যে ধরা হয়েছে, এই যে আমরা যেগুলো বলছি প্রায় 70%, এটার ফলে আম, মানে কি হচ্ছে, এটার ফলে আমাদের ডিজিটাল ডিভাইডটা বাড়ছে। আমরা তো অলরেডি দেখলাম কতগুলো ইনফরমেশন, যে ডিজিটাল ডিভাইড মানে রুরাল ইউজেজ এবং আরবান ইউজেজের মধ্যে অনেক তফাৎ। তো সেটা কিন্তু দিনকে দিন আরো বাড়ছে, যেখানে আমাদের এটাকে আরো ব্রিজিং করার কথা। এবং এই ব্রিজিং এর যদি এটা বাড়তে থাকে, তাহলে যেটা হবে, এখানে একটা সোশিয়োলজিক্যাল ইম্প্যাক্ট আছে, যে দুইটা ডিফারেন্ট ক্লাস অফ সিটিজেন তৈরি হচ্ছে। মানে এক ধরনের সিটিজেন হচ্ছে যারা আপনার এই ইন্টারনেটের যে বেনিফিটটা তারা পাচ্ছে, এবং তারা যে একটা আম, এক ধরনের লাইফস্টাইল তারা লিড করতে পারছে। আরেকটা গ্রুপ হয়তো সেটা একেবারেই পাচ্ছে না, এবং তারা অন্যরকম ভাবে বঞ্চিত হচ্ছে। এখানে যদি আমরা গণতন্ত্রের কথা চিন্তা করি, এখানেও দেখা যাচ্ছে যে আমি ঢাকা শহরে যে আছে সেও একজন নাগরিক, আবার একেবারে পঞ্চগড় নীলফামারীতে যে আছে সেও একজন নাগরিক। কিন্তু সে যে সিটিজেন সার্ভিস গুলো হয়তো পাওয়ার কথা ছিল, সে কিন্তু ঢাকা শহরে যে থাকে তার মতো করে নিতে পারছে না। তো এখানে ওই যে ডেমোক্রেটাইজেশন অফ ইন্টারনেটটা ব্যাহত হচ্ছে। ডেমোক্রেটাইজেশন অফ ইন্টারনেট যদি ব্যাহত হয়, তাহলে ওই যে আবার যেটা বললাম, যে আমরা এখানে একটা বৈষম্য ক্রিয়েট করছি। অথচ আমরা এই গত 5 মাস 6 মাস ধরে এই বৈষম্য বিরোধী একটা চেতনায় কিন্তু আমরা এখন কাজ করে যেতে চাই। আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। সো এইটা কোনোভাবেই এই ডিভাইডটা, ডিজিটাল ডিভাইডটা আরো ওয়াইডার করা যাবে না। আম, 2 নম্বর হচ্ছে যে আরেকটা বড় ইম্প্যাক্ট দেখে আমাদের ইকোনমিতে। আমরা ডিজিটাল ইকোনমি নিয়ে কথা বলছিলাম, ডিজিটাল কমার্স নিয়ে কথা বলছিলাম। জাস্ট ওই 5 দিন এবং পরবর্তী আরো 2 সপ্তাহ, যখন জুলাই মাসে ইন্টারনেট বন্ধ ছিল এবং পরে স্লো করে দেওয়া হয়েছিল, তখন কত কোটি টাকা খরচ, ক্ষতি হয়েছে, কত হাজার হয়তো আহ, ক্ষতি হয়েছে, সেটা ওর মধ্যে না যায়। আমরা যদি এটা দেখি যে ডিজিটাল কমার্স যখন মানে আমরা বলি, এটা কিন্তু শুধু আপনি আমি যে আমরা ইউজ করি, আমরা এখানে হয়তো শখের বশে কিছু কিনি, তা কিন্তু না। এখানে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে, মফস্বলে প্রত্যন্ত অঞ্চলে, ওখানে ইভেন একজন গৃহবধূ পর্যন্ত তারা ডিজিটাল কমার্স ব্যবহার করে তারা তাদের অনেক হাতের কাজের জিনিস কিন্তু তারা বিক্রি করে, এবং সেখানে কিন্তু তারা টাকা অর্জন করে, জীবিকা নির্বাহ করে। তারা কেউ আচার বানায়, কেউ মধু বানায়, কেউ কাপড় সেলাই করে, নকশি কাঁথা বানায়, শাড়ি বানায়, নানা রকম তারা কিন্তু ওখান থেকে তারা মানে বসে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু এই কাজটা করে। সো ন্যাচারালি সেটাও কিন্তু ব্যাহত হবে। আমরা যদি ইন্টারনেটের উপরে আরো ইন্টারনেট কস্ট যখন বেড়ে যাবে, তখন সেটা তাদের এটা ব্যাহত হবে। একই রকম ভাবে যারা ক্রেতা, তারাও কিন্তু, আমি যখন একটা জিনিস কিনছি, তখন আমি যে 2-3টা জায়গায় একটু ব্রাউজ করব বা অনেকক্ষণ ধরে ব্রাউজ করবো, আমি এটা করতে চাইবো না, বিকজ আমার তো ডেটা খরচ হচ্ছে। সো এই ডেটা খরচ আমি করতে চাইবো না। সো আমার তখন আমি মনে করবো যে আচ্ছা থাক, দরকার নেই, আমি একটু হেঁটে গিয়ে বা একটু রিক্সা ভাড়া দিয়ে গিয়ে একটুখানি দোকান থেকে গিয়ে জিনিসটা কিনে ফেলি। তো আমি ডিজিটাল কমার্স কিন্তু ইউজ করলাম। সো এইসব ব্যাপারে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার আম, আসলে কিন্তু অনেক বেশি রাজস্ব অর্জন করতে পারতেন,
অন্যান্য এই ধরনের ব্যবসাগুলো থেকে সেগুলো থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। তারা মনে করছে যে এটা একটা আমরা ডিরেক্ট একটা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি ইন্টারনেট থেকে। এই ধরনের মেন্টালিটি আসলে আমরা সরকারের মধ্যে অনেক আগে থেকে দেখেছি, বহু বছর ধরে দেখেছি। আমরা আইএসপিবি থেকে বহুবার এনবিআর আমরা মিটিং করেছি এবং যতবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে সরকার কতই বা এখান থেকে রাজস্ব পায়। আপনারা যদি এই ভ্যাটটা মওকুফ করে দেন তাহলে দেখবেন যে ইকোনমিক অ্যাক্টিভিটি আরো এত বেড়ে গেছে, সেখান থেকে আরো বেশি আপনারা প্যাসিভলি অনেক বেশি রাজস্ব আহরণ করতে পারবেন। কিন্তু সরকার ওই যে সোনার কি বলে ডিম পাড়া হাঁস, গোল্ডেন গুজ, তো সেটা মনে করে এবং মনে করে না এখান থেকে খুব ইজি একটা রেভিনিউ পাওয়া যাবে। সো আমার মনে হয় দূরদর্শিতা নিয়ে আসতে হবে এবং বর্তমান সরকারের কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করি। আরেকটা জিনিস চিন্তা করেন, আমি ডিজিটাল কমার্সের কথা বললাম, আরেকটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে একটা বড় বটল নেক আমাদের, সেটা হচ্ছে কি দক্ষতার অভাব, স্কিলের স্কিলড হিউম্যান রিসোর্সের অভাব। তো সেটার জন্য আমরা অনেক দিন ধরে কাজ করছি, অনেকদিন ধরে কথাবার্তা বলছি, এই ধরনের ফোরামে অনেক আলোচনা হয়েছে। একটা জিনিস কিন্তু হয়েছে, আপনারা এটা রিয়েলাইজ করবেন, বিশেষ করে কোভিড এর পরে, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু এখন সেলফ লার্নিং, এবং আগে হয়তো কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটে যেত, এখন কিন্তু সেলফ লার্নিং করে ইউটিউব টিউটিউব এই ধরনের বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখান থেকে। ন্যাচারালি এখানেও কিন্তু ব্যাহত হবে, এখানে সেলফ লার্নিংও কিন্তু কমে যাবে যদি আমার ইন্টারনেট কস্ট হাই হয়। আমার শহরে হয়তো কোনো এফেক্ট পড়বে না, কিন্তু আপনার একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা একটা মফস্বলের একটা বা গ্রামের একটা ছেলে মেয়ে, সে কিন্তু এটা নিয়ে দুবার চিন্তা করবে যে আমি আচ্ছা থেকে দেখি একটা বই জোগাড় করতে পারি কিনা, দেখি আর বড় ভাইয়ের কাছে থেকে শিখতে পারি কিনা। মানে সেলফ লার্নিং করে যে সে সে মানে শিখতে পারতো, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা নিজেকে আপ টু ডেট রাখতে পারতো, যেটা আমাদের সবার জন্য প্রয়োজন, যে সবসময় আপ টু ডেট রাখা, এবং সেটার জন্য আপনার এই ধরনের ইন্টারনেট প্ল্যাটফর্ম দরকার, সেটা কিন্তু ব্যাহত হবে। এবং একই সাথে ডিস্টেন্ট লার্নিং নিয়ে যেটা আমরা কথা বলছি, যে আপনি হয়তো আমার ভালো টিচার অ্যাভেলেবেল আছে, ভালো কোচ অ্যাভেলেবেল আছে আমার শহরে, কিন্তু গ্রামে নাই, সেখানে আমি হয়তো একটা মোবাইল কোম্পানি মোবাইল হয়তো ভিডিও কল করে বা কোনোভাবে আমি ডিস্টেন্ট লার্নিং করব, এগুলোও কিন্তু তখন কমে যাবে। সো ইন্টারনেটের প্রাইস বাড়ালে কি কি এফেক্ট হতে পারে, ডিজিটাল কমার্সের কথা বললাম, সেলফ লার্নিং বা ডিস্টেন্ট লার্নিং এর কথা বললাম, টেলিমেডিসিনে আসি। টেলিমেডিসিনেও দেখেন, আমার ঢাকা শহরের একটা ভালো ডাক্তার আমি গ্রামে সে সেবা দিতে পারছে এখন, কিংবা অথবা গ্রামের একজন মানুষ সে কিন্তু শহরের একটা ভালো ডাক্তারের কাছ থেকে সেবা নিতে পারছে, সেটা কিন্তু পারবে না বা করতে চাইবে না বা করতে দুইবার চিন্তা করবে, যে তখন যদি ইন্টারনেটের কস্টটা বেড়ে যায়। সো টেলিমেডিসিনেও কিন্তু সমস্যা হবে। ফ্রিল্যান্সারের কথা, ফ্রিল্যান্সার এখানে আছে। তো ফ্রিল্যান্সিং নিয়ে তো অবশ্যই এখানে যারা অনেক অনেক ফ্রিল্যান্সার আছে, যারা তাদের পুরোপুরি ডিপেন্ড করছে, তাদের কাজকর্ম হচ্ছে ইন্টারনেটের উপরে, আউটসোর্সিং করে এরকম প্রচুর কোম্পানি আছে। আমরা তাদেরকে নিয়ে অনেক বড়াই করি, আমরা বলি যে আমরা মিলিয়ন তো না, সরি, বিলিয়ন ডলার আমরা অর্জন করতে চাই। এই ধরনের আমরা টার্গেটটা বিভিন্ন সময় দিয়েছি। কিন্তু এগুলো নিয়ে আমরা যদি চিন্তা করি যে এটার যে মেন মিডিয়া, যে ইন্টারনেট, যেটার মাধ্যমে আমি এই কাজগুলো করব, সেটার যদি আমার কস্ট বেড়ে যায়, তাহলে তাদের যেমন অসুবিধা হবে, সবচেয়ে বেশি প্রবলেম যেটা হবে, তারা তাদের কম্পিটিটিভনেসটা হারাবে বিশ্বের মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেটে তাদের কম্পিটিটিভনেস কমে যাবে। এখন আমি কম্পিট করছি ভিয়েতনামের সাথে, আমি কম্পিট করছি শ্রীলঙ্কার সাথে, ফিলিপিন্সের সাথে, তাদের সাথে যদি আমি তো চেষ্টা করব যত পারি আমার কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ বিজনেস আমার কমানো, সেখানে যদি আমার কস্ট অফ বিজনেস বাড়িয়ে ফেলি আমি, তাহলে তো আমরা উল্টো দিকে হাঁটা শুরু করছি। সো এই জিনিসটা কিন্তু আমি জানি না আমরা এটা রিয়েলাইজ করতে পারি কিনা, এই কম্পিটিটিভ এজ আমরা হারাবো। সিটিজেন সার্ভিস, যেগুলো গভর্নমেন্টের যে সিটিজেন সার্ভিস, আমি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করব, আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করব, বার্থ রেজিস্ট্রেশন করব, ইত্যাদি বিভিন্ন যে সিটিজেন সার্ভিসেস আছে, কয়েক হাজার, 2,500-এর মতো সিটিজেন সার্ভিসেস হওয়ার কথা। সো মানে অনলাইনে নিয়ে আসার কথা, ই সার্ভিস হওয়ার কথা, সেগুলো তো মানুষ ইউজ করবে না। সেগুলো তো মানুষ চিন্তা করবে যে না, আমি একটু হেঁটে গিয়ে বরং এখানে একটা অফিসে যাই, ওখানে গিয়ে একটা লাইন দিব, ঠিক আছে, আমি না হয় ঘন্টাখানেক লাইনই দিলাম, কিন্তু আমার তো এখানে ডেটা খরচ হচ্ছে। সো মানুষকে এইভাবে আমরা যেখানে ইনসেন্টিভাইজ করতে চাই সিটিজেন সার্ভিস ইউজ করার জন্য, ই সার্ভিসেস ইউজ করার জন্য, সেখানে কিন্তু আমরা পরোক্ষভাবে এটাকে ডিসকারেজ করছি। সো এনিওয়ে, এরকম বেশ কিছু ইম্প্যাক্ট যেটা হতে পারে, সেটা আমরা তুলে ধরতে চাই সরকারের কাছে। আমি
আশা করব যে আমাদের যারা মিডিয়াতে যারা কাজ করছেন তারা এই কথাগুলো একটু ভালোভাবে লিখবেন আর কি, সো দ্যাট আমি শিওর সরকার জানেন, কিন্তু তারপরেও একটু চোখে আঙ্গুল দিয়ে অনেক সময় দেখানোর প্রয়োজন আছে। আমরা রেকমেন্ডেশনস গুলো অলরেডি আমাদের প্রেজেন্টেশনে দেখেছি, সো সুতরাং ওখানে আমি যাব না। আমি প্রত্যেকটার সাথে একমত পোষণ করি, ইনফ্যাক্ট আমি সেগুলো লিখে নিয়ে এসেছিলাম, মিলে গেছে। শুধু একটা জিনিস আমি যেটা মনে হয়, এটা এখানে যারা টেলিকমে আছেন তারা আরো ভালো বলতে পারবেন। আমার কেন জানি মনে হয় টেলিকম অপারেটরদের সাথে সাথে যারা মেন স্ট্রিম আছেন, এমভিএনও চালু করা দরকার। এমভিএনও যদি চালু হয় তাহলে হয়তো এখানে আরো কম্পিটিটিভনেস বাড়বে, সেখানে হয়তো যারা কনজিউমার তারা বেনিফিটেড হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি মনে করি, এটা আমি মাইক পেলে এইটা আমি বলি সবসময়, এটা বলা হয়েছে তবু আমি রিপিট করতে চাই, সেটা হচ্ছে মধ্যস্বত্বভোগী কমাতে হবে। মধ্যস্বত্বভোগী না কমালে, ট্রান্সমিশন কস্ট না কমালে কনজিউমার বেনিফিটেড হবে না। এখানে আমি যেহেতু জাস্ট বিকজ আমি 2টা কোম্পানিকে বা 4টা কোম্পানিকে লাইসেন্স দিয়েছি এই জন্য তাদেরকে আমার নার্চার করতে হবে, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে। অনেক ধন্যবাদ।